This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলা আলাদা কিন্তু দুর্ভোগের ছবিটা একই। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি, এমনিতেই বিপদ বাড়ছে, তার উপর বিস্ফোরার মতো ব্যথা আরও বাড়িয়েছে ডিভিসির ছাড়া জল। দেখুন, টানা কয়েকদিনের বৃষ্টিতে টইটম্বুর নদী নালা, তার মধ্যে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। বন্যা সতর্কতা জারি করে শুক্রবার রাত থেকে জল ছাড়া শুরু করে ডিভিসি। শনি ও রবিবার জল ছাড়ার পরিমাণ বাড়ায় ডিভিসি। জলমগ্ন হতে পারে নিম্ন দামোদরের তীরবর্তী এলাকাগুলো। বিপদের আশঙ্কায় আরামবাগে, ক্রমশই বাড়ছে দামোদর ও মুন্ডেশ্বরী নদীর জলস্তর। জলমগ্ন পুরসুরা, খানাকুল, শ্রীরামপুরের বেশ কয়েকটি এলাকা। মুন্ডেশ্বরী নদীর ওপর থাকা একটি সেতু জলের স্রোতে ভেসে গেছে। বর্ষায় রূপনারায়ণের রুদ্ররূপ, দোসর ডিভিসি ছাড়া জল। ক্রমশই খানাকুলের নদী এবং খালগুলো ফুলে ফেপে উঠছে। বন্যার আতঙ্কে কাটা খানাকুল। হুগলি, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরের সংযোগকারী দুটি বাঁশের সেতু জলের তোরে ভেসে গেছে। উদ্বেগ বাড়ছে হাওড়াতেও। ডিভিসি ছাড়া জলে শনিবার রাতে আমতায় মুন্ডেশ্বরী নদীর উপরে থাকা 4টি বাঁশের সেতুই ভেঙে যায়। ফলে দ্বীপাঞ্চল, ভাটোরা এবং ঘোড়াবেড়িয়া, চিতনানের মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। নৌকার ব্যবস্থা করেছে প্রশাসন, ঝুঁকি নিয়েই পারাবার করছে মানুষজন। পরিস্থিতি খতিয়ে দেখতে কুলিয়ায় আসেন আমতার বিধায়ক সুকান্ত পাল। ডিভিসি জল ছাড়ার ফলে জগৎবল্লভপুরে কানা দামোদরে জলস্তর বেড়েছে। বেশ কয়েকটি গ্রামে বাঁধ ভেঙে জল ঢোকার পরিস্থিতি তৈরি হয়েছে। যদুপুর ও বাকুল এলাকায় একমাত্র যাতায়াতের রাস্তার ওপর দিয়ে বইছে জল। স্থানীয় বাসিন্দারা বালির বস্তা ও গাছের গুঁড়ি দিয়ে সেই বাঁধ মেরামতির কাজ শুরু করেছে। দামোদর তীরবর্তী খণ্ডঘোষ, রায়না ও জামালপুর ব্লক জুড়ে শুরু হয়েছে মাইকিং। ডিভিসি জল ছাড়লে বিপদ বাড়তে পারে, এই আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছে নিম্ন দামোদর তীরবর্তী অঞ্চলের মানুষজন। ব্লক ও পঞ্চায়েতগুলোর পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করতে গ্রামে গ্রামে চলছে মাইকিং। যাদের বাড়ি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত তাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হচ্ছে। কানায় কানায় পূর্ণ দামোদর, আতঙ্কে হুগলি জেলার নিম্ন দামোদর এলাকার চাষিরা। ইতিমধ্যে বিঘের পর বিঘা ধান জমি জলের তলায়। এবার সবজি জমি ডুবে গেলে ব্যাপক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা। দামোদরের জল বাড়তেই বিপদের প্রহর গুনছেন জামালপুর, ধনিয়াখালী, তারকেশ্বর, জাঙ্গিপাড়া, উদয় নারায়ণপুরের হাজার হাজার চাষি। ডিভিসি যদি এর উপরে জল ছাড়ে, এর উপরে যদি লক্ষাধিক যদি জল ছেড়ে দেয়, হ্যাঁ, তাহলে কিন্তু ক্ষতি হওয়ার চান্সটাই বেশি। যেটুকুন মানে বৃষ্টিতে হয়েছে ওষুধ দিয়ে দিয়ে তো বাঁচানোর চেষ্টা হচ্ছে, আবার যদি বন্যা হয়ে যায় সবই শেষ। আশঙ্কা তো প্রকাশ করছি, অনেকে কাটা চাষ আছে, পটল আছে, সব নষ্ট হয়ে যাবে। বানভাসী হওয়ায় বিপদ, বন্যার আতঙ্কে প্রমাদ গুনছেন নদীপাড়ের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাড়িতে মরণাপন্ন রোগী রয়েছেন, মাঝপথেই চিকিৎসা বন্ধ হয়ে গিয়েছে। কোথাও আবার একাধিক গ্রাম লাগোয়া শহর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। খাবারের সংকটও বেশ কিছু জায়গায় রয়েছে। ভিটে মাটি হারানোর আশঙ্কা। দক্ষিণবঙ্গের একাধিক জেলার বিভিন্ন এলাকা থেকে এখন এমনই ছবি ধরা পড়ছে, কারণ জল যন্ত্রণা। লাগাতার বৃষ্টি, ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। রাজ্য সরকারের অভিযোগ, ডিভিসির জলে পরিস্থিতি আরো ঘোরালো হচ্ছে। কিন্তু যেখানে ডিভিসির জল পৌঁছবে না, সেখানেও তো বিপর্যস্ত জনজীবন। ব্রহ্মারী নদীর জল ঢুকছে, সেই জলেই কাটোয়া 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। জলবন্দি গ্রাম আর গ্রামে বন্দি মানুষজন। গ্রামে নেই পর্যাপ্ত পরিমাণে খাবার, গ্রামে অসহায় অবস্থায় দিন কাটছে মানুষজনদের। গ্রামে বহু রোগী রয়েছে যারা বিনা চিকিৎসায় এই মুহূর্তে গ্রামের মধ্যে পড়ে রয়েছে বাড়িতে। বাবা ব্রেন স্ট্রোক হয়েছিল, প্রত্যেক দিন ফিজিওথেরাপি করতে হয়, ড্রেসিং করতে হয়। জলের জন্য আমার বাবার কোনো চিকিৎসার কোনো ব্যবস্থাই হচ্ছে না। শুকনো খাবার, বাচ্চাদের খাবার, গ্রামে ঘোষ আসছে না, বাচ্চা ছেলে খাবে কি? বীরভূমে লাভপুরে জলের স্রোতে ভেঙেছে কুঁয়ে নদীর বাঁধ।
হু হু করে জল ঢুকছে প্লাবিত একাধিক গ্রাম। ক্ষতিগ্রস্ত মেনলি শিবা গ্রামে জল সব ঢুকে গেছে। আরো কোনো গ্রাম আছে ক্ষতিগ্রস্ত? আরো গ্রাম আছে আশেপাশে, দত্তবগদুর, বাগা, ভাটরা, কাজীপাড়া, একটা অংশ ওদেরও ক্ষতি হবে। মেদিনীপুরের ঘাটালে ঝুমি নদীর জলস্তর কমলেও বাড়ছে শিলাবতীর জল। জলমগ্ন একাধিক পুরো এলাকা, আতঙ্কে এলাকাবাসী। পাশে রাস্তা সব ভেঙে গেছে, এখন নদী ওই যে ভাঙতে আরম্ভ হয়ে গেছে আগেটাই, এখনো এলাকায় জল ঢুকছে। টানা বৃষ্টিতে পাকা রাস্তায় ধাক্কা, তাতেই বাঁকুড়ার সোনামুখী ব্লকে ধুয়ে মুছে গিয়েছে পিচের রাস্তা। একাধিক গ্রামের থেকে বিচ্ছিন্ন সোনামুখী শহর। এবার গাড়ি ঘোড়া তো সব বন্ধ, গাড়ি ভ্যান ফ্যান কোনো কিছু যাচ্ছে না। মোটামুটি সমস্যায় পড়তে হবে, 10-15টা গ্রামকে সমস্যার মধ্যে রয়েছে আমরা। এটা আগে থেকে এখানে যদি একটা হিম পাইপ দেওয়া হতো তাহলে এই পজিশনটা আসতো না। ফি বছর জলমগ্ন হয় মুর্শিদাবাদের বড়ুয়া এলাকা, এবারও একই ছবি। কুয়ে নদীর জলে ভাসছে গ্রামের পর গ্রাম, নষ্ট জমির ফসল। প্রচুর ধানের জমি ক্ষতি হয়ে গেছে। চরম কষ্ট দিয়ে আছে, ছাগল গরু যদি কষ্ট থাকে মানুষ কেমন থাকবে। বিপর্যস্ত বিমান পরিষেবা, জল ঢুকেছে বিমানবন্দরে। দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে গত 3 দিন ধরে উড়ান বাতিল, বিপাকে পড়েছেন যাত্রীরা। সব মিলিয়ে জেলায় জেলায় বন্যা পরিস্থিতিতে দুর্ভোগ আমজনতার। অনেকেই বলছেন নদীর সংস্কার হলে হয়তো কিছুটা এই দুর্ভোগ ঠেকানো যেত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তবে ঝাড়খণ্ডে বৃষ্টি কিছুটা কমায় সুরাহা রয়েছে। অবশেষে জল ছাড়ার পরিমাণ কমালো ডিভিসি। দিনভর 1,21,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল, রাত থেকে তা 75,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। দুর্গাপুর জলাধার থেকে 1.3 লক্ষ কিউসেক হারে জল বেরোচ্ছে। এবার দুর্গাপুর থেকে জল বেরোনোর পরিমাণও কমার আশা রয়েছে। তবে এখনই পুরোপুরি রেহাই নয় বাংলার। ইতিমধ্যেই জলে ভাসবে হাওড়া, হুগলি একাংশ, এরকমই জানানো হয়েছে। প্লাবনের আশঙ্কা পূর্ব বর্ধমানের দামোদর লাগোয়া তল্লাট। এদিকে উত্তরবঙ্গে কাল থেকে দুর্যোগের আশঙ্কা রয়েছে। দুর্যোগের সতর্কতা পেয়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে সরকারি কর্মীদের ছুটি বাতিলের নির্দেশিকা। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কাল ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কোচবিহারেও। মঙ্গলবার 5 জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। পাহাড়ে নতুন করে ধস নামার আশঙ্কা। পাহাড়ি নদীতে হরপাবানের আশঙ্কাও রয়েছে। ডুয়ার্সের নদীতেও জলস্তর বাড়তে পারে। সব ব্লকে মাইকে প্রচার করার নির্দেশ জেলা প্রশাসনের। চোখ রাখবো পরে খবরে। বিধায়ক মুকুটমণি অধিকারীর হাত ধরে তৃণমূলে যোগদান পঞ্চায়েত প্রধান ও সদস্যের। বিজেপির হাত ছাড়া হলো কৃষ্ণগঞ্জের তালদহ মাঝদিয়া পঞ্চায়েত। তৃণমূলে এলেন পঞ্চায়েত প্রধান বাসন্তী হালদার ও পঞ্চায়েত সদস্য বিভা বিশ্বাস সহ শতাধিক বিজেপি কর্মী। দল বদলের পর পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা হলো 12, বিজেপি 10। ফের সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যাপক উত্তেজনা। রোগীর পরিজনদেরকে মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ। খবর করতে গেলে সংবাদ মাধ্যমকেও বাধা দেওয়া হয়, এরকমই অভিযোগ উঠছে শিক্ষানবিশ চিকিৎসকদের বিরুদ্ধে। শনিবারও এই হাসপাতালে মৃত্যু হয় এক রোগীর। ভুল চিকিৎসার অভিযোগ তুলে হাসপাতালে চড়াও হয় মৃতের পরিবার। সেই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের হাসপাতালে বেরোতে উঠল বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। প্রায় 14 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ইডির জালে ধরা পড়ে দেগঙ্গার 2 ভাই আনিসুর, আলিফ। এবার তাদের বিরুদ্ধে গরিবের আটা চুরির অভিযোগ উঠছে। সূত্রের খবর, তাদের মিলে অভিযান চালিয়ে প্রচুর ব্ল্যাঙ্ক চালান মিলেছে। সরকারি শিলমোহর দেওয়া সেই সব চালানে নিজেদের ইচ্ছে মতো আটার সরবরাহের পরিমাণ লিখে খাদ্য দপ্তরে পাঠানো হতো বলে খবর রয়েছে। আর সেই অনুযায়ী টাকা পেয়ে যেত আনিসুররা। ইডি আধিকারিকদের সন্দেহ, এই চক্রকে মদত জুগিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সময় যত গড়াচ্ছে পেঁয়াজের খোসার মতো খুলছে রেশন দুর্নীতির এক একটা অধ্যায়। সামনে আসছে বাকিবুর বিদেশ মুকুলদের নতুন নতুন কীর্তি। শুধু একা বাকিবুর রহমানই নয়, রেশনের আটা চুরিতে সরাসরি যুক্ত ছিল আনিসুর রহমান ওরফে বিদেশ এবং তার দাদা আলিফ নূর ওরফে মুকুল। ইডি সূত্রে খবর,
বিদেশ মুকুলের সংস্থা জিপি অ্যাগ্রো ফুডে তল্লাশিতে মিলেছে সরকারি আটা সরবরাহের প্রচুর ব্ল্যাঙ্ক ডেলিভারি চালান। প্রত্যেকটি চালানে ছিল সরকার স্বীকৃত ডিস্ট্রিবিউটরদের সই, এমনকি শিলমোহরও। ডিস্ট্রিবিউটরদের সঙ্গে কথা বলে ইডি আধিকারিকরা জানতে পারেন সেই চালান দেখিয়ে বিদেশ মুকুলরা কোনো আটাই তোলেননি। অর্থাৎ এই ধরনের ব্ল্যাঙ্ক ডেলিভারি চালান এই মিল মালিকদের কাছে থাকতো। সেই মিল মালিকরা সেখানে নিজেদের ইচ্ছা মতো বা নিজেরা কত পরিমাণ আটা লুট করবে সেই সংখ্যা লিখে দিত। লিখে দেওয়ার পর সেটা চলে যেত সরাসরি খাদ্য দপ্তরে, আর খাদ্য দপ্তর থেকে সেখানে সে যে পরিমাণ আটা সরবরাহের কথা উল্লেখ থাকতো সম পরিমাণ টাকা পাঠিয়ে দেওয়া হতো এই মিল মালিকদের কাছে। অর্থাৎ গরিব মানুষের প্রাপ্য আটার এক ছিটেও গেল না ডিস্ট্রিবিউটরদের কাছে, উল্টে কোটি কোটি টাকা পকেটে ঢুকে গেছে আনিসুর আলিফদের। এগুলো দেখতে দেখতে মানুষ ক্লান্ত। মানুষের এখনো আদালতের উপরে ভরসা আছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আস্থা আছে, কিন্তু কতদিন মানুষ আর কাঁটা বেছে ছোট মাছ খাবে? কতদিন মানুষ কাকুর কণ্ঠস্বর নিয়ে আলোচনা করবে? মানুষ তো জেঠুকে খুঁজছে, তাকে নিয়ে আসুন সামনে। যাদের অনুমোদনে, যাদের অনুপ্রেরণায় এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে এত বছর ধরে টেনে নিয়ে যাওয়া হলো, তারা কবে আসবে? দেখুন, মুকুল বলুন বা বিদেশ বলুন বা বাকিগুর বলুন, এরা সবাই তো বামফ্রন্টের আমলের প্রোডাক্ট। সিপিএমের আমলে এদের জন্ম, এদের দুর্নীতিতে হাতে খড়ি হয়েছিল। বরঞ্চ আপনি বলতে পারেন তৃণমূল কংগ্রেস রাজধর্ম পালন করে বলে তৃণমূলের সাথে যোগসাজশ থাকা সত্ত্বেও এদের বিরুদ্ধে কোনো অভিযোগ, সাবস্টেন্সিয়াল এভিডেন্স থাকলে দল এবং প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কিন্তু পাশাপাশি এই তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা, সততা এবং কম্পিটেন্স নিয়ে দেশের প্রত্যেকটা মানুষের মনে প্রশ্ন আছে। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক, দ্রুততার সাথে তদন্ত শেষ হোক, দোষীরা চিহ্নিত হোক এবং শাস্তি পাক। ইডি সূত্রে খবর, আটা চুরির গোটা চক্রটা চালাতে সাহায্য করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কারণ তার কাছে বারবার এই ধরনের তথ্য যাওয়ার পরেও কোনো পদক্ষেপ করেননি তিনি। ইডির অনুমান, বিদেশ মুকুলদের মতন আরও অনেক মিল মালিক রাজ্যে ছড়িয়ে আছেন, যারা এইভাবে ব্যাংক চালানের মাধ্যমে আটা চুরি করেছেন। ইডি ইতিমধ্যেই জানিয়েছে যে 10,000 কোটি টাকার বেশি এইভাবে রেশনের খাদ্য সামগ্রী চুরি করে লুট করা হয়েছে। কিন্তু সেই টাকা কোথায় গেল সেটাই এখন তদন্তকারীরা খুঁজছেন, এবং সেই সূত্রেই এই মুকুল এবং বিদেশকে গ্রেফতার করা হয়েছে। তাদের সামনে এই সমস্ত নথি রেখে জেরা করে তদন্তের একেবারে শিখরে পৌঁছতে চাইছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। ক্যামেরা দেবব্রতের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। রেশন থেকে এবার সোজা চলে যাব শিক্ষা দুর্নীতিতে। একই শূন্য পদে একাধিক নিয়োগপত্র, হিসেব তো প্রথম থেকে মিলছিলই না। মধ্যশিক্ষা পর্ষদ অবশেষে সুপ্রিম কোর্টে জানালো শূন্য পদের সঠিক হিসাব তাদের কাছে ছিল না, আর সেটাই বিভ্রান্তির কারণ। তাহলে শীর্ষ আদালতে কোট আনকোট এই ভুলের দায় স্বীকার করে নিল পর্ষদ। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে মঙ্গলবারই এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি। তার আগে শনিবার সুপ্রিম কোর্টে 6 পাতার রিপোর্ট জমা দিল মধ্যশিক্ষা পর্ষদ। শূন্য পদের সঠিক হিসেব তাদের কাছে ছিল না। শনিবারই শীর্ষ আদালতের মধ্যশিক্ষা পর্ষদের লিখিত বক্তব্য জমা পড়েছে। কিন্তু নিজেদের এই ভুল ধরতে এত সময় কেন নিল পর্ষদ? নাকি এসএসসির সুপারিশের সঙ্গে তাদের দেওয়া নিয়োগপত্রের হিসেব মেলাতেই এখন পর্ষদকে এই যুক্তি খাড়া করতে হচ্ছে? বাংলার শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা চলছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে, এবং সেই মামলার ক্ষেত্রে বারবার নিজেদের স্ট্যান্ড পয়েন্ট পরিবর্তন করেছে এসএসসি, এমনটাই অভিযোগ ছিল। গতকাল লিখিতভাবে সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে যে এই যে নিয়োগ এবং সুপারিশের মধ্যে যে গরমিল, তার কারণ হচ্ছে নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকা। মধ্যশিক্ষা পর্ষদের রিপোর্ট অনুযায়ী মোট 25,844 জনকে চাকরি দেওয়া হয়েছিল, যার মধ্যে নবম দশমে 13,056 জন, একাদশ দ্বাদশে সহকারী শিক্ষক পদে চাকরি দেওয়া হয়েছিল 5,757 জনকে। এছাড়াও গ্রুপ ডি ও গ্রুপ সি পদে চাকরি পেয়েছেন যথাক্রমে 4,547 ও 2,484 জন। পর্ষদের স্পষ্ট বক্তব্য, কোনো অতিরিক্ত নিয়োগই তারা দেয়নি। তবে শূন্য পদ নিয়ে যে বিভ্রান্তির কথা তারা বলছে তা আদৌ ধোপে টিকবে? দেখুন, ওরা নতুন করে নতুন যুক্তি সুপ্রিম কোর্টে খাড়া করলে তো হবে না। স্কুল সার্ভিস কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিয়োগপত্র দিয়েছেন, এর তথ্য তো আছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওরা নিজেদের বাঁচাবার জন্য অনেক যুক্তি খাড়া করতে পারে, তো সেটা গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না। এই তথ্য যারা দিচ্ছেন তারা পরিস্থিতির বাধ্যবাধকতা দিতে বাধ্য হচ্ছেন, কারণ তাদের নিরাপত্তা আছে, তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। টিউটার স্টেটমেন্ট, তারা এটা দিচ্ছেন। আজকে হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় বসে আছে, তাদের জীবন থেকে 8 বছর চুরি হয়ে গেল, আত্মহত্যা করেছে প্রচুর।
এই সময়কালে সবথেকে লজ্জাজনক হচ্ছে যে একটা ভাইস চ্যান্সেলর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সে জেল খাটছে এই পরীক্ষা দুর্নীতির কারণে। ফলে সামগ্রিক সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত, এর সাথে মন্ত্রী আমলা থেকে একেবারে নিচের স্তরে কেরানিরা। পর্ষদ বা এসএসসির যা ভূমিকা তাতে যোগ্য শিক্ষকদের আদৌ সুরাহা হবে তো, নাকি ঢাকি সমেত বিসর্জনই দেওয়া হবে? সুমন ও শ্রাবন্তীর রিপোর্ট, TV9 বাংলা। নিয়ম মেনে গাড়ি না চালানোয় বছরে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়, অঙ্গহানিও হয় বহু মানুষের। অপরদিকে পথ নিরাপত্তার কথা মাথায় না রেখে গাড়ি চালানোয় ধাক্কা খাচ্ছে দেশের আর্থিক বৃদ্ধিও। 2022-এ মোট 4,61,312টি দুর্ঘটনার জন্য জিডিপিতে প্রভাব পড়েছে 3.14%। এই দুর্ঘটনাগুলির বেশিরভাগই ঘটেছে নিয়ম মেনে গাড়ি না চালানোর জন্য। তাই সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ। 4 আগস্ট ন্যাশনাল বোস অ্যান্ড জয়েন্ট ডে উপলক্ষে সপ্তাহ জুড়ে সচেতনতা শিবিরের আয়োজন ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের। রাজ্যের সব অর্থ ক্লাবগুলিকে নিয়ে চালানো হবে সচেতনতা শিবির। এই অ্যাক্সিডেন্টে আহত হচ্ছেন বা অঙ্গহানি হচ্ছে বা দীর্ঘদিন ধরে কর্মহীনতায় বাধ্যতামূলকভাবে কাটাতে হচ্ছে, এরাই তো হচ্ছে সমাজের যেটা কর্মক্ষম মানুষ। % অ্যাক্সিডেন্ট হচ্ছে যাদের বয়স হচ্ছে 20 থেকে 60 বছরের মধ্যে, যে বয়সটায় তিনি কাজ করছে। জিডিপির মোটামুটি 3.1% লস হচ্ছে আমাদের এই এখনকার যে হারে আমাদের অ্যাক্সিডেন্টগুলি হচ্ছে তার জন্যে। শোনে আছেন বিভিন্ন জায়গায় যারা হচ্ছে যে সমাজের এমন জায়গায় আছেন যাদের কথাগুলোর একটা প্রভাব আছে, মূল্য আছে সব মানুষের কাছে, তাদের প্রত্যেককেই এই ব্যাপারটাই মানুষকে সচেতন করা দরকার, যে যাতে অ্যাক্সিডেন্ট ব্যাপারটাকে আমরা যতটা কমাতে পারি। সংগঠনের 3 সদস্যের স্মরণ সভায় চক্ষুদানের অঙ্গীকার 49 জনের। ডিসেম্বরের মধ্যে এই সংখ্যা 200 ছোঁয়ার লক্ষ্যমাত্রা বাঁকুড়ার আমরা সবাই একসাথে নামের সংগঠনের। থ্যালাসেমিয়া থেকে মরণোত্তর চক্ষুদান ও দেহদান নিয়ে মানুষকে সচেতনতা বাড়াতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা। কিছুদিন আগে মৃত্যু হয় সংগঠনের 2 উপদেষ্টা সহ 3 জন। রবিবার বাঁকুড়া শহরের এক বেসরকারি হোটেলে সংগঠনের 3 সদস্যের স্মরণ সভায় চক্ষুদানের অঙ্গীকারপত্রে সই করলেন 49 জন। মরণোত্তর দেহ এবং চক্ষুদানের বিষয়টাকে নিয়ে আমাদের সম্মেলনে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, সেই সিদ্ধান্ত মতো এখনও পর্যন্ত আমরা 49 জনের চোখ এবং দেহ আমরা আজকে এটা অঙ্গীকারপত্রগুলো দেবো। অ্যানাটমির হেড অফ দ্য ডিপার্টমেন্ট এসছেন, বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল তিনি এসছেন, তার হাতে এগুলো আমরা তুলে দেবো। প্রভাত প্রতিম পরিচালক প্রভাত রায়ের বর্ণময় কর্মজীবন লিপিবদ্ধ হয়েছে তাঁর আত্মজীবনী ক্ল্যাপস্টিকে। একসময় টলিউড বলিউডে কিভাবে কাজ হতো তাই তিনি তুলে ধরেছেন তাঁর আত্মজীবনীতে। এই বইয়ের অনুলেখন করেছেন একতা ভট্টাচার্য। রবিবার শহরের এক 5 তারা হোটেলে প্রকাশিত হলো সেই বই। উপস্থিত ছিলেন টলিউড বলিউডের একাধিক তারকা। নাটকদের আমি চেষ্টা করেছি আমার যতখানি আমি জানি, জীবনে যা দেখেছি শুনেছি, একজন পরিচালক হওয়ার জন্য যে চেষ্টা সাধনা ছিল সেগুলো করেছি, দেখেছি, দেখা যাক যদি লোকের ভালো লাগে। শক্তি সামন্ত কথা লিখেছি, তার কাছে আমি আসছি 17 বছর, তো নাচি তার কথাই বেশি লেখা আছে। যেভাবে ছবি করে তখন শরীর যদি পারমিট করে, যদি শরীর ঠিক থাকে নিশ্চয়ই করবো। এই ক্ল্যাপস্টিক পর্যন্ত পৌঁছানোর যে যাত্রা, পরিচালকের সিংহাসনে থাকা এত বছর ধরে, এবং সেটা একজন সহকারী পরিচালক থেকে বাড়তে বাড়তে এবং সব বড় বড় নায়কদের ফেস করে, উত্তম কুমারের মতো মানুষকে ফেস করে এখানে এসে পৌঁছানো, অমিতাভ বচ্চনকে ফেস করে এখানে পৌঁছানো, হিউজ জার্নি। এবং যারা নতুন সহকারী হিসেবে এসছেন তাদের কাছে বিরাট প্রেরণা প্রভাত রায়। প্রভাতদা নিজেকে নিয়ে খুব কম বলেছেন। ওনার সময়ের গুণী মানুষ, ওনার সব যাদের সাথে কাজ করার সংস্পর্শে এসে উনি পরিবর্তিত হয়েছেন, ইভলভ করেছেন। সেটা উত্তম কুমার থেকে, অমিতাভ বচ্চন থেকে, রাজেশ খান্না থেকে শুরু করে, শর্মিলা টেগোর থেকে শুরু করে, অপর্ণা সেন থেকে এত মানুষের কথা বলেছেন। সেটা যে শুরু করবে শেষ না করা অবধি তার শান্তি নেই। প্রভাতের তো অপরাহ্ন নেই, রাত্রিও নেই, তাই প্রভাত রায় চিরকালই প্রভাত। দুটো সিনেমা খুব ইন্টারেস্টিং, একটা হচ্ছে তপনবাবুর আতঙ্ক, আর একটা হচ্ছে প্রভাত রায়ের লাঠি। আমাদের আজকের দিনের বদলে যাওয়া যে সমাজ, সেই সমস্যাকেও কিন্তু তিনি
আলোকপাত করেছেন খুব কড়াভাবে, এবং যা নতুন প্রজন্মে যা যা তারা তৈরি করছেন কোথাও যেন এই বাতাবরণটা ঘোরে। প্রভাত রায়ের তাই বয়স হয় না।